জ্যোতি সেদিকে একবার তাকিয়ে কটমট চোখে আবারও রকির দিকে তাকিয়ে বলল, মিশকা শয়তান বেটা একটা। আপনার জন্য গম্ভীর লোকটা আমার উপর রাগ করলো মনে হয়। আপনার উপর কে রাগ করেছে কে করেনি তাতে আমার কি? বলে ওকে এক প্রকার অ্যাভয়েড করে চলে যেতেই জ্যোতি ভ্যাবাচাকা খেল। এই লোকটা ওকে এভাবে অ্যাভয়েড করলো। জ্যোতি ফোঁস নিঃশ্বাসে নিতে নিতে চাপা কণ্ঠে বলল, গাব গাছের গোড়া গাব গাছের গোড়া একটা। তোর বউ মোটা হবে, তুই কোলে নিতে পারবি না, মনে রাখিস। বলে সামনের দিকে এগিয়ে আরিশকে খুঁজলো। জ্যোতি চারপাশটা খুঁজতে খুঁজতে তার কানে এলো কিছু কথা। এই যে বিয়ার কেমন আছে? আপনি আবার কে? আমি রনি ভাইয়ের মামাতো ভাই সীমান্ত। ভালো। বলে চলে যেতে নিলে সীমান্ত ছেলেটার তার সামনে এসে দাঁত কেলিয়ে বলল, আরে বিয়ান, আপনি যান কই? আমাদের জন্য আমাদের তরফ থেকে স্পেশাল বাসার জায়গা করা হয়েছে। আপনার কোদালের মতো দাঁতগুলো নিয়ে আপনার ওই স্পেশাল জায়গায় গিয়ে বসেন। আমি আমার জ্বালায় ইনি আসছে এনার স্পেশাল জায়গা নিয়ে। শেষ কথাটুকু মনে মনে বিড়বিড় করে ভেঙচি কাটল। সীমান্ত জ্যোতির কথা উপেক্ষা করে কেমন দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে আসেন তো, আপনাদের জন্য খেলা রেখেছি, খেলবেন চলেন। সীমান্তর কথায় জ্যোতি কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে আরিশ সীমান্তর পেছন থেকে গম্ভীর কণ্ঠে বলল, শুনতে পাওনি? ও তোমার সাথে যাবে না? তাহলে তোমার সাহস? আরিশকে রেগে যেতে দেখে জ্যোতি ব্যস্ত পায়ে আরিশের কাছে এসে ওকে জড়িয়ে একটু দূরে ঠেলে গলার স্বরটা আস্তে করে কোমল কণ্ঠে বলল, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আর এমন হবে না। তবু আপনি এখানে কারোর সাথে রাগারাগি। ততক্ষণে আরিশ রক্ত আফা চোখ দুটো সীমান্তর দিক থেকে সরিয়ে জ্যোতির দিকে নিক্ষেপ করে ওর গাল চেপে গম্ভীর ঝাঁঝালো কণ্ঠে বলল, নিষেধ করেছিলাম না এখানে আসতে? কেন এলি বল? আমাকে অশান্তি না দিলে শান্তি লাগে না তোর, তাই না? জ্যোতি আরিশের চেপে রাখা হাতের মধ্য থেকে ঠোঁট নাড়িয়ে বলল, এই তো আমি আপনার কাছেই তো আছি, দেখুন। আরিশ জ্যোতির কথায় ওকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলল, লাগবে না তোকে আমার। যেই নারী আমার অবাধ্য তাকে আমার চাই না। বলে দপদপ পা ফেলে পাতানো চেয়ারগুলোর কাছে এসে বসে পড়তেই জ্যোতি হাতের ডালাটা হাতে নিয়েই দৌড়ে আরিশের কাছে এসে ওর কোলের উপর বসে পড়ে মুখটা ছোট করে বলল, কিন্তু আমার তো এই গম্ভীর অপ্রিয় লোকটাকে লাগবে। আরিশ এখনো অন্যদিকে তাকিয়ে চুপ করে আছে দেখে জ্যোতি আরিশের কোলে ওভাবে বসেই বলল, এমন করছেন কেন? তাকান না আমার দিকে। আরিশ কোনোভাবে রেসপন্স করছে না দেখে জ্যোতি ডালা রাখার জন্য আশেপাশে তাকাতেই দেখে ফারি সামনের দিকে হেঁটে যাচ্ছে। ওর পাশ ঘেঁষে লুসিয়ানো আসছে। ওদেরকে আসতে দেখে জ্যোতি আরিশের উরুর উপর থেকে উঠে ওদের সামনে গিয়ে ফারির হাতে ডালাটা দিয়ে বলল, ফারু, এটা ধর। এতটুকু বলে ওদের কথা না শুনে আবারও গিয়ে আরিশের কোলে বসে ওর গলা জড়িয়ে আহ্লাদি কণ্ঠে বলল, তার আর না আমার দিকে। এমন করছেন কেন? বলে আরিশের গালে টুপ করে চুমু খেতেই আরিশ বাঁকা চোখে একবার তার মৌয়ের দিকে তাকাতেই দেখে কেমন লাজুক হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে জ্যোতির বাঁ পাশে পেটের শাড়ির ভেদ করে এক হাত নরম তুলতুলে পেটের উপর রেখে অন্য হাত শাড়ির উপর রেখে বাচ্চাদের মতো করে ওকে নিজের সাথে আবদ্ধ করে মনে মনে বলল, বোকা মো বোকা, এইভাবে নিজেকে আমার কাছে প্রেজেন্ট করিস? কোনোভাবেই তোর উপর রাগ করে থাকা যায় না। বলে জ্যোতির পিঠে মুখ ঠেকিয়ে সামনের দিকে তাকালো। ওদের এতক্ষণের কাণ্ড সরু চোখে তাকিয়ে সীমান্ত সবটাই পর্যবেক্ষণ করলো। তখন আরিশের হঠাৎ এভাবে গর্জে কথা বলায় উত্তরে আর কিছুই বলার সাহস দেখালো না। তবে দুজনকে এভাবে চিপকে থাকতে দেখে ভ্রু কুঁচকে দুপায় সামনে এগিয়ে ফাড়ির কাছে এসে ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বিয়ান, ওরা তো সম্পর্ক ভাই বোন, তাই না? ফারি সীমান্তর কথায় ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে আরিশ জ্যোতিকে দেখে মুচকি হেসে বলল, না বেয়াই, আপনার ভুল হচ্ছে। ওরা ভাই বোন না, স্বামী স্ত্রী। ফারির মুখে স্বামী স্ত্রী শুনে সীমান্ত বিস্মিত চোখে তাকিয়ে বলল, কি? কিন্তু এর বড় আপার তো এখনো বিয়ে হয়নি, তাহলে এর কি করে? সীমান্তকে এভাবে চমকাতে দেখে ফারি আরেকটু চমকানোর জন্য মুখ টিপে বলল, ওদের আরও 7 বছর আগে বিয়ে হয়ে গেছে। সীমান্ত ছ্যাঁকা খাওয়ার মতো ফারির দিকে তাকাতেই দেখে সামনে আরেক পরি দাঁড়িয়ে। তাই জ্যোতির প্রতি আকর্ষণ সরিয়ে ফারির দিকে তাকিয়ে বলল, আশা করি আপনি বিবাহিত না।
ওর উত্তরে ফারি কিছু বলবে তার আগে লুসিয়ান ফারির কাঁধে হাত রেখে দৃষ্টি স্থির করে বলল, We are also married. If you have anything to say, please tell me. I am her husband. লুসিয়ানের কথায় ফারি ওর দিকে তাকাতেই দেখে লুসিয়ান জেলাসি নিয়ে সীমান্ত নামের ছেলেটার দিকে তাকিয়ে আছে। তবে স্বামী বলায় কিছু না বলে শুধু মুচকি হাসল। এদিকে পরপর সবাই বিবাহিত শুনে সীমান্ত বুকে হাত রেখে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, দিল তো পাগলে বিগে খান খানে। সব বিয়েটা কেন আমার সামনে ঘরে? চারদিকে সূর্যের কিরণ ছড়িয়ে রোদ্দুরের মৃদু আলো এসে রোমে মাখো মাখো হয়ে ছড়িয়ে গেছে। এখনও পাতলা কম্বল মুড়িয়ে শুয়ে জুথি। প্রায় সকাল 8:22 ঘরে এখনও ওঠার নাম নেই। সে যে ঘুমিয়ে আছে এমনটাও নয়, সে জেগে জেগে শুয়ে আছে সেই 22 মিনিট ধরে। গতকাল ওদের ওখান থেকে ফিরতে প্রায় 12টা বেজে গিয়েছিল। সেই এসে ক্লান্ত শরীর নিয়ে জুথি আরিশের রুমে আজ আর না এসে নিজের রুমে এসে শুয়ে পড়েছিল। কারণ এই লোকটার কাছে শুলে তাকে জড়িয়ে ধরতে হবে, তার কুলবালিশ হতে হবে, তার মাথায় হাত বুলিয়ে দিতে হবে, তাকে চুমু খেতে হবে, যা ওর এই শরীরে এখন একটুও সম্ভব না। তাই সরল মনে নিজের রুমে ঘুমোবে বলে লাইট নিভিয়ে দিতেই আরিশ ততক্ষণে ওর রুমে এসে জুথিকে কিছু বুঝতে না দিয়েই ধপ করে ওকে নিয়ে শুয়ে পড়তেই জুথি ছাড়া পেতে চেয়ে বলল, আমি অনেক ক্লান্ত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দয়া করে আজ এভাবে জাপটে ধরবেন না। কে শুনে কার কথা? আরিশ নিজের আইন মতো করে ওকে প্রতিদিনের ন্যায় জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলল, মৌ, ঘুমাবো আমি, একদম ডিস্টার্ব করবি না। এভাবে কষ্ট হচ্ছে তো। অভ্যাস করে নে, হাজার কষ্টের মাঝেও তোকে আমাদের মতো থাকতে হবে। জুথি আর কথা বাড়ালো না, কারণ এই লোককে কিছু বলে কাজে আসবে না। তাই নাক দিয়ে শ্বাস নিতে না পেরে হা করে শ্বাস নিতে লাগলো। একসময় ওভাবে প্রিয় পুরুষের সান্নিধ্য পেয়ে তার হাত জড়িয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। সকাল হতেই মুখ জুড়ে চুমুক, ঘাড়ে কামড়ের মৃদু ব্যথা অনুভব করতেই আস্তে আস্তে চোখ খুলতে দেখে আরিশ তার দিকে কেমন নেশাময় দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিশকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জুথি আরিশের বুকের মধ্যে মুখ লুকিয়ে আর একটু চেপে যেতেই আরিশ ওকে ওর থেকে সরিয়ে বিছানা থেকে উঠতে উঠতে বলল, ঢং করিস না, ওঠ, আমি ফ্রেশ হব। জুথি হাত দুটো আরিশের দিকে বাড়িয়ে দিয়ে আহ্লাদে কণ্ঠে বলল, নিয়ে যান। পারবো না। ঠিক আছে, নিতে হবে না। বলে জেদ ধরে উপাস হয়ে শুয়ে পড়তেই আরিশ বিরক্ত হয়ে বলল, মৌ, আমাকে বের হতে হবে, এখন মেজাজ গরম করাবি না। জুথিকে চুপচাপ অন্যপাশ ফিরে থাকতে দেখে আরিশ রাগে নিঃশ্বাস ফেলে তাতে দাঁত চেপে বলল, অবাধ্য নারী, সব সময় নাকামি করবে। বলেই দপদপ পা ফেলে নিজের রুমের দিকে চলে যায়। আরিশ চলে যেতেই ওর উপস্থিতি টের না পেয়ে জুথি অভিমানের পাল্লাটা ভারী করে ওভাবেই কম্বলটা শরীরের সাথে শক্ত করে পেঁচিয়ে শুয়ে রইল। যেদের রেস্ট ধরে 22 মিনিট পার হতেই তখনও জুথি একইভাবে শুয়ে। জুথি মুখ ফুলিয়ে থাকার এক সময় অনুভব করে ওর কানের কাছে কেউ ঝুঁকে। ওর এটুকু অনুভব করার মধ্যে আরিশ ওর শরীর থেকে হুট করে কম্বলটা সরিয়ে ওকে একটানে কোলে তুলে ওয়াশরুমের দিকে যেতেই জুথি বলল, নামান, যাব না আমি আপনার সাথে। আরিশও ওর মতো করে ওকে নিয়ে ওয়াশরুমের আয়নার সামনে বসিয়ে ব্রাশে পেস্ট লাগাতে লাগাতে বলল, দাঁত বের কর। শয়তান বেটা, লাগবে না আপনার আদিক্ষেতা। ততক্ষণে আরিশ শক্ত হাতে জুথির গাল চেপে ফোঁস করে বলল, এই, তোর নাটক দেখতে এসেছি আমি। বিগত দিন ধরে দেখছি সাহস বেড়ে গেছে, তাই না? কিছু বলছি না তাই বলে যে বলবো না এটা ভাবিস না। নেক্সট আমার সামনে ফটর ফটর করে কথা বলার সাহস দেখালে মুখ থাপ্পড়ে লাল করে দিব। আরিশকে রেগে যেতে দেখে জুথি মাথাটা নিচু করতেই আরিশ আবারও মুখটা জাগিয়ে বলল, থাপ্পড় খেতে না চাইলে দাঁত বের কর। আরিশ কথাটা বলতে দেরি, জুথির করতে দেরি হলো না। জুথি দাঁত বের করে দিতেই আরিশ ওর দাঁতগুলো নিজ হাতে মেজে দিয়ে একই ব্রাশ দিয়ে ওর দাঁত মেজে আবারও জুথিকে মেজে দিল। এভাবে দুজনার পরপর ব্রাশ করা হয়ে গেলে জুথি আয়নার সামনে মুখটা তুলে বলে উঠল, আরিশ ভাই, আপনার বডি তো অনেক সুন্দর, একটা চুমু খাই। আবার জিগায়।
দুজনে দুষ্টুমিষ্টি খুনসুটি শেষ করে একসাথে বেরিয়ে আসে। জুথি তোয়ালে দিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে যেতেই দেখে আরিশ মুখের ভঙ্গিমা কেমন করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে ভীষণ রেগে আছে। সেটা সে ওয়াশরুমে থাকতেই আজ করেছিল। কিছুক্ষণ আগে তো ঠিকই ছিল। রুমে গেল, ওখান থেকে ফেরত আসার পর হঠাৎ এমন লাগছে কেন কে জানে। জুথি আর চোখে আরিশকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল। মনে আছে সেদিন কি বলেছিলাম? আরিশ সাদা রঙের কাজ করা পাঞ্জাবিটা গায়ে জড়াতে জড়াতে বলল। কি? আজ সন্ধ্যার পর চিলেকোঠার ঘরে চলে আসবেন, সারপ্রাইজ আছে। তৎক্ষণে আরিশ ফুল রেডি হয়ে আয়নার সামনে চুলগুলো ঠিক করে জুথির দিকে ঘুরে চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস ফেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল। আমি বেরোবো, ফিরতে লেট হবে, কখন ফিরবো জানি না, তবে আনুমানিক রাত 8টা-9টা বাজবে। শোন, ইভুর মেহেদি অনুষ্ঠান, রনি ভাইয়ের বাড়ির লোকেরা আসবে, খবরদার সেখানে তুই ভুলেও যাবি না। কোনো ছেলের সাথে কথা বলবি না, রাদিফ ওর ধারের কাছে ঘিসবি না। যা বললাম এর ব্যতীত আমার নজর কিংবা কানে আসলে তোর জন্য ভালো হবে না। জুথি আরিশের কথার মুহূর্তেই মন খারাপ করে মাথাটা নিচু করে উপর নিচ করল, যার মানে সে তার কথার অবাধ্য হবে না। আরিশ জুথির মাথা নাড়ানো দেখে কিছু বলল না, কারণ এই মেয়ে তার অবাধ্য নারী। এখন বলেছে করবে না, একটু পরে সে সেটাই করবে ভেবে জুথির অগোছালো সামনে আসা চুলগুলো আলতো হাতে পেছনে সরিয়ে বলল। মনে থাকে যেন, কথার নজর যেন না হয়। কড়া কণ্ঠে কথাটা বলে জুথির কপালে চুমু খেয়ে নাকে গালে কানে পরপর চুমু খেয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলল। আমি গেলাম। বলে দরজা পর্যন্ত আসতে আরিশ ঘুরে আর একবার জুথির দিকে তাকাতে ওর চুপসে যাওয়া ঠোঁটের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে আবারও ফিরে এসে জুথির ঠোঁটে চুমু খেয়ে আর কিছু না বলে রাপ পায়ে হেরে বেরিয়ে আসে। আরিশ চলে যেতে যদিও নিঃশ্বাস ফেলে মন মরা হয়ে চুলগুলো আশ্রে বিনুনি করে নিল। মন খারাপ করে কি লাভ, এই লোক বাসায় থাকে কতক্ষণ। সেই দেশে ফেরার পর থেকে রাজনীতি নিয়ে সারাদিন পড়ে থাকে। সেখানে বাসায় বড়জোর সময় দেয় 3 থেকে 4 ঘন্টা। এমন এমন দিন আছে সকাল 7টায় চলে যায়, রাত 10টা কিংবা 11টায় বাড়ি ফিরে। যুথির এ নিয়ে এখন আর মন খারাপ হয় না। লোকটা তাকে যতটুকু সময় দেয় এতেই হলো। যুথির মন খারাপ করে না তো বলো। আদৌ কি এটা সত্যি? না, একদমই না। নারী তার ভালোবাসার মানুষটার কাছে থাকার জন্য, তার একটু সান্নিধ্য পাওয়ার জন্য, তাকে আঁকড়ে থাকার জন্য সব রকম বাহানা খোঁজে। সেখানে যুথি, সে তো তার আরিশ ভাইকে ভীষণ ভালোবাসে। খানবাড়িতে এত মানুষের সকালের নাস্তা রেডি করে কর্তীরা বেশ ক্লান্ত। যদিও ওনারা রান্না করেনি, লোক দিয়ে করানো, তবুও নিজেদের একটা ঘুষঘাছের ব্যাপার তো আছে। ওনারা মেয়ে মহিলাদের জন্য খাবারগুলো ভিতরে আনিয়ে পুরুষদের বাহিরে ডেকোরেট করা খাবার জায়গায় যেতে বললেন। খাবার টেবিলে বেড়ে সবাইকে ডাকতে সেখানে ফারি, সুচি, তানিশা বাদে সবাই এসে পড়ল। সুচি ফারির না আসার কারণ তানিশা, সে সেই সকাল থেকে পেট ব্যথায় কাতরাচ্ছে, সাথে কোমর ব্যথা তো আছেই। এটা তার প্রতি মাসে নির্ধারিত ব্যথা, তবে এবার যেন তারিখ রেখে একবারিয়ে হয়ে গেছে। তাই এসব কিছুর প্রিপারেশন নিয়ে সে এ বাড়িতে আসেনি। এখন যুথির কাছেও যেতে পারছে না আরিশ ভাইয়া ওর কাছে বলে, তাই আপাতত ফারির থেকে সামনে নিয়েছে। সব কিছু ম্যানেজ হলেও ধীরে ধীরে পেটে ব্যথা, কোমর যন্ত্রণা বা করছে। আর ওকে এভাবে ফেলে ওরা দুজনও যেতে পারছে না, তাই একসাথে বসে ফাঁকফুক গল্প করছে। আর তানিশা শুয়ে শুয়ে তা শুনছে। হঠাৎ ওদের গল্প করার মধ্যে আয়ান ফারির রুমে এসে তানিশাকে গুজো হয়ে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে তোমার? চোখ মুখ কেমন লাগছে কেন? আয়ানকে রুমে আসতে দেখে ফারি সুচি আস্তে করে উঠে সেখান থেকে বিনা বাক্যে খাবার খেতে টেবিলে চলে যায়। ওরা চলে যেতেই আয়ান দরজাটা চাপিয়ে তানিশার কাছে এসে ওর মাথায় হাত রেখে স্লো ভয়েসে বলল। কি হয়েছে? শরীর অসুস্থ লাগছে? তানিশা, সে তো আয়নের গলা পেয়ে সেই তখন থেকে মুখটা ওনার মধ্যে লুকিয়ে নিশ্চুপ হয়ে আছে। আয়ান যে তাকে কিছু জিজ্ঞেস করছে সেদিকে তার কোনো খেয়াল নেই। তানিশাকে এভাবে নিজেকে আড়াল করতে দেখে আয়নোর মুখের উপর থেকে ওনাটা সরিয়ে বলল। কিছু জিজ্ঞেস করেছি তো। আরে বাবা, এভাবে চুপ করে আছো কেন? কি হয়েছে বলো আমাকে। সমস্যা আপনি। মানে? কিছু না, আপনি যান। বলবে নয়তো চুপ। এটা আপনাকে বলা যাবে না। স্বামীকে সবকিছু বলা যায়। কিন্তু আপনি তো স্বামী নন। 2 দিন পর ইশরাত জাহান তানিশা নামের মেয়েটি আমার বউ হবে।
এখন সে বলছে আমি তার স্বামী না। দেখুন, ঠিক আছে, তোমার শরীরের পোশাক সবগুলো খুলে আজ আমি মন ভরে দেখব। তোমার এত দেখানোর শখ। ছি, নির্লজ্জ পুরুষ। আরে 2 দিন পরে বিয়ে করব, তার 4 দিন পরে বাবা হব। নির্লজ্জ না হলে কি আর সন্তানের মুখ দেখতে পারবো? বেহায়া পুরুষ, আপনি কি এই রুম থেকে যাবেন? জি না মহারানী। আয়ান কথাটা শেষ করতে না করতেই ওর ফোন আসে। ফোনটা হাতে নিতেই দেখে জরুরি কল, তাই দ্রুত ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কি বলছেন আরিশ ভাই? এতটুকু বলে আয়ান ফোনটা কেটে তানিশাকে বাই বলে দ্রুত পায়ে হেঁটে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আয়ান লোকেশন অনুযায়ী ক্লাবে পৌঁছে যেতেই গিয়ে দেখে আরিশ তখনও সবার উপর চিৎকার চেঁচামেচি করছে। আরিশকে এভাবে রাগে বোধশূন্য হতে দেখে আয়ান ওর কাছে গিয়ে ওকে ঠেলে একপাশে এনে ওকে শান্ত করার জন্য বলল, আরিশ ভাই এত রেগে আছো কেন? প্লিজ মাথা ঠান্ডা করো। ওদের সাহস হয় কি করে গরিবকে দেওয়া টাকা মেরে দেয়া, তাদের সাথে দুর্ব্যবহার করার, জোরপূর্বক তাদের ঘর থেকে মেয়েদের তুলে আনার। তাই বলে তুমি 7 জনকে মারবে? ওরা আবার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা টানছে, সেখানে আমি ওদের বাঁচিয়ে রাখবো? আর ওই আমান, ওকে বলেছিলাম আমার সাথে টক্কর দিতে না। ওকে ওকে তো আমি। শোনো ভাই, মাথা গরম করো না, আমি আছি তো। তোমার সাথে কি হয়েছে জেনে সবটার সামনে নিচ্ছি। আরিশ আয়নের কথায় শান্ত হলেও রাগটাকে কেন যেন ঠান্ডা করতে পারল না। ঘন ঘন শ্বাস টেনে রক্ত আভা চোখ নিয়ে লোকগুলোর দিকে তখনও তাকিয়ে আয়ান লোকগুলোর সাথে কথা বলে যতটুকু বোঝার বোঝে। লাশগুলোকে সরিয়ে ফেলে ওনাদের চলে যেতে বলে আরিশের কাছে এসে বলল, ভাইয়া মাথা ঠান্ডা করো, আমরা নিজেরাই সব যাবো ওখানে। ওনাদের কি সমস্যার সমাধান করব। খান মহল জুড়ে আনন্দের হইচই। বিকেল হতে সেটা যেন একটু বেশি মনে হচ্ছে। রাত হলে মেয়ের হাতে মেহেদি দেয়া হবে, তাই ছোট বড় যারা আছে এখন তারা মেহেদি দিয়ে রাখছে। আর নয়তো রাতে সময় পাবে না, পরশু বিয়ে। সবার মুখে এখন এক কথা, যার হাতের মেহেদি বেশি গাঢ় হবে তার জামাই ভবিষ্যতে তাকে তত বেশি ভালোবাসবে। যদিও এসব আজগুবি কথা, তবুও লোকচারে যেন রীতিটা সরছে না। সবাই একে একে মেহেদি পূর্ণ করতে লুসিয়ান ওদের কাছে এসে সবার হাতে মেহেদি দেখতে দেখতে বলল, এখানে দুজনের হতে সবচেয়ে মেহেদি সুন্দর হবে, এক আমার বউ, 2 ভাইয়ের বউ। লুসিয়ানের এমন বিখ্যাত বাংলায় জুথি লুসিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি তো বিয়ে করেননি, তাহলে আপনার বউ এলো কোথা থেকে? কেন, ও তো আমার বউ। ফাড়ির দিকে আঙুল উঁচিয়ে লুসিয়ানের দেখানো অনুযায়ী জুথি সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, শুধু বলেছিলাম ফাড়ির বিদেশি ছেলে পছন্দ, আর আপনি ওকেই বেছে নিলেন। The one who is meant for you will come to you naturally. এটা ঠিক। সময়টা প্রায় সন্ধ্যা। কিছুক্ষণ বাদে ওনারা মেহেদি ডালা নিয়ে চলে আসবেন। ওনাদের আপ্যায়নের ব্যবস্থায় ট্রে জুড়ে খাবার তৈরি করছেন সানজিদা খান, পাশাপাশি ওনার বাকি জায়গা। এদিকে ওনারা এসবের ব্যস্ত থাকলেও জুথি, ফাড়ি, তানিশা, সুচি মিলে চিলেকোঠার ঘরটা মন মতো সাজাচ্ছে। আজ জুথি বিশ্বযুদ্ধ করবে বলে কথা, আরিশকে তার মনের কথা জানাবে। তাদের সুন্দর একটা সংসার হবে, তাদের ভালোবাসা হবে। এটা কি কম বড় কথা? না, একদমই না। তাদের রুম সাজাতে সাজাতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছে। পুরো রুম সাজিয়ে ওরা 3জন ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসে ফাড়ি বলল, আমরা রুম সাজাচ্ছে তো হেল্প করলাম, এবার তুই কোন গন্ডগোল করিস না। আর সব কিছু ভালোভাবে হয়ে গেলে আমাদের একটা ট্রিট দিস। ইস, কত ভালোবাসা। তানিশাকে খুঁচিয়ে কথা বলতে দেখে জুথি বলল, দাঁড়া, আয়ান ভাইয়াকে বলল তোরও স্বামীর ভালোবাসা চাই। এই একদম না, তোর ওই খবিশ ভাইয়ের ভালোবাসা আমার চাই না। দেখা যাবে। ওরা জুথির হাতে হাতে সব কিছু সাহায্য করে যে যার মতো নিচে চলে গেছে। জুথিও সব গোছগাছ করে নিচে আসলেই রাদীপের ডাকে পেছন ঘুরে তাকায়। জ্যোতি, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বল। অনেকবার সুযোগ করে তোমার সাথে কথা বলার ট্রাই করেছি, কিন্তু পারিনি। তুমি কি আমার কথা শুনবে? জুথি রাদীপের চোখের দিকে তাকিয়ে ওর অসহায়তা দেখে বলল, হ্যাঁ শুনছি, বল।
রাদীপ যুথির হ্যাঁ সূচক কথায় ওর কাছে এসে ওর হাতটা মুঠোর মধ্যে নিয়ে বলল, আমি পাচ্ছি না জ্যোতি, আমি আর পাচ্ছি না, এইভাবে আর পাচ্ছি না। যুথি রাদীপের এমন কাজে হাতটা ওর থেকে ছাড়িয়ে একটু পিছিয়ে গিয়ে বলল, দেখো তুমি কি বলতে চাও সেটা বলো। জ্যোতি, তুমি কি কিছু বুঝতে পারো না? দেখো রাদীপ ভাই, আমি কিছু বুঝলেও সেটা সম্ভব না, আর না বুঝলেও সম্ভব না। কেন এভাবে বলছো?